আসসালামু আলাইকুম। কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন। আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টসে জানান। আচ্ছা, আর সবাই কে কোথা থেকে দেখছেন এটা একটু কমেন্টসে জানিয়ে দিবেন। আজকে আমরা আলোচনা করব আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ নিয়ে। আমাদের ক্লাসটা আমরা শুরু করব। তো তার আগে আপনারা একটু আমাকে কমেন্টসে জানান সবকিছু ওকে আছে কিনা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা প্লাস আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন। অনেকেই সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি ভালো আছি। আর যদিও শীতকালে আমার একটা কমন সমস্যা ঠান্ডা সেটা থাকে, সেটা হচ্ছে আমার কথার আওয়াজে হয়তো বুঝতে পারতেছেন। তো যাই হোক, সবকিছু ইনশাল্লাহ ঠিক আছে। শেরপুর যাব খুব শীঘ্রই। আগামী 15-16 তারিখে ময়মনসিংহ ক্লাস আছে। যদি কেউ থাকেন ময়মনসিংহের তাহলে ময়মনসিংহের ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন বা চাইলে মিট করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, আগামী 15 এবং 16 তারিখে থাকবো ময়মনসিংহে। যদি কেউ চান তাহলে দেখা করতে পারবেন, সমস্যা নাই। ওকে, আচ্ছা, সব ক্লিয়ার স্যার। ওকে, ফাইন। তাহলে আমরা একটু আমাদের ক্লাসটি শুরু করব। তো আমরা প্রথমে আমাদের যে টপিক আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এটা নিয়ে আলোচনা করব স্যার। তাহলে আপনারা রেডি? গাইবান্ধা তো অনেক দূর, তাই না? সেই কোথায় জানো, ওই যে এটা পার হয়ে রংপুর, নীলফামারী, এটা পার হয়ে যায় এটা না, তারপরে হচ্ছে গাইবান্ধা। আচ্ছা, একটু সময় দিচ্ছি আমি 1 মিনিট। অনেকে এখনো জয়েন হয়নি, যে সবাই যেন দ্রুত জয়েন করে ফেলতে পারে। হ্যাঁ, মিঠাপুকুর, সে রংপুরের মিঠাপুকুর, তাই না? ও, বগুড়ার আগে, বগুড়াতে যাবো আগামী মাসে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করব ইনশাল্লাহ। সবাই তাহলে রেডি? ওকে, আচ্ছা, আমরা প্রথমেই আমাদের আলোচনা করব যেহেতু ফ্রেজ, তাহলে ফ্রেজ নিয়ে আলোচনা করার আগে একটা বিষয় একটু দেখে আসবো, সেটা হচ্ছে স্যার ফ্রেজ জিনিসটা কি। দেখেন, ফ্রেজ যদি বলা হয়, ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ। আবার বলছি, ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যে শব্দগুচ্ছে কোনো ধরনের ফাইনিট ভার্ব থাকা যাবে না। আর ফাইনিট ভার্ব কাকে বলে আমরা অনেকবার ক্লাসে করছি। যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনিট ভার্ব বলে। কিন্তু ফ্রেজে কখনো ফাইনিট ভার্ব থাকা যাবে না, সবসময় নন ফাইনিট ভার্ব থাকবে বা কোনো ভার্ব নাও থাকতে পারে। ওকে, তাহলে হিসাবটা হচ্ছে স্যার, ফ্রেজ একগুচ্ছ শব্দ। এখানে দেখেন সুন্দরভাবে লেখা আছে এ গ্রুপ অফ ওয়ার্ডস, একগুচ্ছ শব্দ। বাট একটা কথা নিচে বলছে, দেখেন এই যে এখানে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব একসাথে থাকে না। এই ফ্রেজ একগুচ্ছ শব্দ এমন যেখানে ফাইনিট ভার্ব থাকে না। আচ্ছা, প্রথমে দেখেন একটা সেন্টেন্স আমরা যদি দেখে আসি, প্রশ্ন নাম্বার 1-এ কি বলছে আমরা বুঝে বুঝে তারপরে উত্তরগুলো করব। হ্যাঁ, প্রথমে বলছে এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ নট মেক এ কমপ্লিট সেন্স এন্ড ডাজ নট কন্টেইন ফাইনিট ভার্ব। তাহলে মাত্রই আমরা ডেফিনেশনটা পড়ছি যে স্যার দ্যাট ডাজ নট কন্টেইন ফাইনিট ভার্ব, যেখানে ফাইনিট ভার্ব থাকে না তাকে কি বলে স্যার? তাকে ফ্রেজ বলে। এটা হচ্ছে প্রথম প্রশ্ন, এগুলো রেগুলার প্রশ্ন। এরপরে বলছে দ্বিতীয়টাই ডেফিনেশন, জাস্ট হোয়াট ইজ ফ্রেজ। তাহলে ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ, যেখানে দেখেন যে প্রশ্নটা আমাদের বলছে গ্রুপ অফ ওয়ার্ডস, রিলেটেড ওয়ার্ডস, যেটা বলছে ইউজড অ্যাজ এ সিঙ্গেল পার্ট অফ স্পেস। অর্থাৎ ফ্রেজ কিন্তু সবসময় সিঙ্গেল পার্ট অফ স্পেসের মতো কাজ করে। ওকে,
হ্যাঁ, পার্ট অফ স্পিচের সবগুলা টপিক শেষ। আবার একটা কথা বলি, সবগুলা টপিক মানে এই না, সবগুলা টপিক বলতে সিকোয়েন্স অনুসারে যেগুলো আসে, যেমন কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো আলাদা করে টপিক ওয়াইজ পড়ানো হয় না। ওকে, কনজাংশন ইন্টারজেকশন থেকে আপনারা অন্য জায়গায় এগুলা পড়ে ফেলতে পারবেন, যেমন আজকেই কনজাংশন ইন্টারজেকশনের ক্লাসগুলা এটার মধ্যে পাবেন। ওকে, তো এই জন্য অন্তত পক্ষে কেউ এলোমেলো প্রশ্ন করে সময় নষ্ট করবেন না। ওকে, আচ্ছা, তো যেটা বলছি স্যার, এখানে প্রশ্নটা কি বলছে, এ গ্রুপ অফ রিলেটেড ওয়ার্ডস, মানে সেই একগুচ্ছ শব্দ যেগুলা কাজ করে সিঙ্গেল পার্ট অফ স্পিচের মতো, মানে ফ্রেজ নাউনের মতো কাজ করতে পারে, যেমন নাউন একটা পার্ট অফ স্পিচের অংশ, প্রোনাউনের মতো কাজ করে না, তবে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন এইগুলোর মতো কাজ করতে পারে ফ্রেজ। আচ্ছা, এরপরে 3 নাম্বার একটা প্রশ্ন দেখেন, বলছে ওয়ান ফাইন মর্নিং। আপনি দেখেন ওয়ান, তারপরে ফাইন মর্নিং, কোনো ভার্ব নাই। যখনই ভার্ব না থাকবে, আর যদি ভার্ব থাকার পরে টেন্স চেনা না যায়, তাহলে সেটাকে ফ্রেজ বলে। তাহলে এটা একটা আমাদের ফ্রেজ। আর ইডিয়ম যেটা দেখতেছেন, ইডিয়মটা কিন্তু আবার স্যার প্রবাদ বাক্য। হ্যাঁ, প্রবাদ বাক্য বা বাগধারা যেটাকে বলি, সরি, ইডিয়মটা হচ্ছে বাগধারা, আর ওয়ান ফাইন মর্নিং হচ্ছে একটা সুন্দর সকাল, এটা আমাদের একটা ফ্রেজ। এগুলো রেগুলার শব্দ, বাট আমাদের যেটা লাগবে নিচে থেকে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজে গিয়ে যেটা লাগবে দেখেন। তাহলে দেখেন একটু, আমি যদি বলি, এখানে বলছে কি স্যার, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ। এখন খুব সহজে বাক্য ফ্রেজ নির্ণয়ের জন্য দুইটা বিষয় আমাদেরকে বিবেচনা করতে হবে। হ্যাঁ, তার মধ্যে 1 নাম্বার কি বলছে স্যার, বাক্যের ফ্রেজের মিনিং, মিনিংটা খুবই জরুরি। আর 2 নাম্বার কি বলছে স্যার, তার পজিশন, পজিশন অনুসারে। হ্যাঁ, তাহলে একটা জায়গায় হচ্ছে, তা আপনার নাম তো আরবিতে লেখা, আমি নিব কেমনে, বাংলায় বলেন যে আপনার নাম কি, আরবিতে নাম লেখা। হ্যাঁ, আমি তো বুঝতেই পারি নাই যে আসলে আরবিতে কি লেখা। তো যাই হোক, একটা বিষয় হচ্ছে স্যার ফ্রেজ, সেটা হচ্ছে মিনিং, এটার উপর নির্ভর করবে, এবং পজিশন, এই দুইটা জিনিস আমরা খেয়াল করব এবং মাথায় রাখবো। হ্যাঁ, আচ্ছা, নিচে যে কথাগুলো বলছে বিভিন্ন ফ্রেজের দুই একটা উদাহরণ, আমরা এগুলা ডিটেলসে চলে যাচ্ছি সরাসরি। ওকে, কি নাম স্যার, হিয়া। স্যার এরকম নাম তো পড়তেছি না, ভার্বের ক্লাসগুলো দেখা যায় না কেন? তাহলে একটু ইউটিউবে সার্চ দিবেন, হাবিব স্যার লিখে ভার্বের ক্লাস ওখানে পেতে পারেন, নাহলে গ্রুপে হয়তো আপলোড দেওয়া আছে, আর না থাকলে আমি আপলোড দিয়ে দিব স্যার। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটু দেখেন, আমরা সরাসরি ফ্রেজের প্রকারভেদে চলে যাব। তো ফ্রেজের প্রকারভেদে এখানে দু একটা রেগুলার উদাহরণ, রেগুলার উদাহরণটা আমাদের লাগবে না, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটু পরে। হ্যাঁ, মাহি শাহরিয়ার, এখান থেকে আমাদের লাগবে মূলত। হ্যাঁ, আচ্ছা, ফ্রেজ যদি বলি স্যার, ফ্রেজের এই ডিফিনিশন গুলো আমি সব বুঝিয়ে দিব, কারণ এগুলা দুই একটা উদাহরণ, এগুলা কথা বাদ দিয়ে সরাসরি আমার সাথে যেগুলো প্রয়োজন আপনাদের, সেগুলো একটা একটা করে প্রয়োজনে কমেন্টসে লিখবেন। ওকে স্যার, আচ্ছা, প্রথম কথা হচ্ছে স্যার, ফ্রেজ 9 প্রকার। কত প্রকার? এটা একটা প্রশ্ন প্রিভিয়াস কোশ্চেন থেকে আসছিল। তাহলে ফ্রেজ দেখেন, ফাংশন অনুসারে ফ্রেজ কত প্রকার? 9 প্রকার। তাহলে কমেন্টসে অবশ্যই ফ্রেজ ইকুয়াল টু 9 লিখবেন, এরকম ফ্রেজ ইকুয়াল টু কত প্রকার স্যার? 9 প্রকার ফ্রেজ, এটা একটু কমেন্টে লিখবেন। আবার বলছি, ফ্রেজ কি? 9 প্রকার। ঠিক আছে, বুঝতে পারবেন, সমস্যা নাই, বুঝতে পারবেন। আবার বলতেছি, একটু ধৈর্য ধরেন, এসেই হুট করে বুঝতে পারবেন বিষয়টা এমন না, এখানে কিছু বিষয় থাকে। আমি জাস্ট যেটা লিখতে বলছি এটা একটু করেন আমার সাথে। ফ্রেজ হচ্ছে কয়টা স্যার? 9 প্রকার। ওকে, ফ্রেজ 9 প্রকার। আচ্ছা, এই 9 প্রকার ফ্রেজ গুলা কি কি, এই বইতে এলোমেলো লেখা আছে, তো এই জন্য হয়তো আপনার একটু সমস্যা হতে পারে বুঝতে। তো সেই জন্য আমি সরাসরি রেগুলার যেভাবে করি, যা আগে একটু বোর্ডে বুঝিয়ে নিয়ে আসি, তারপরে এখান থেকে আমরা চলে আসবো সেই পূর্বের জায়গায়। ওকে, তাহলে একটু খেয়াল করেন, আমরা বলছি ফ্রেজ কত প্রকার স্যার? ফ্রেজ হচ্ছে 9 প্রকার। ঠিক আছে, তো একটু সরাসরি আমি বোর্ডে চলে যাচ্ছি, আমাদের যে বোর্ড গুলা দেখেন। আমি যদি বলি আপনাদেরকে, এই যে ফ্রেজ আমরা এখানে রাখছি না স্যার, তাহলে আমরা বলতে পারি নরমালি যে স্যার ফ্রেজ হচ্ছে, যারা বুঝেন নাই বলছেন তারা একটু খেয়াল করবেন এখন যে আমরা কিভাবে করি। ওকে, দেখেন ফ্রেজ এই যে আছে স্যার, ফ্রেজ আমি যদি বলি, তাহলে ফ্রেজ হচ্ছে স্যার 9 প্রকার। ওকে, এইটা এই 9 প্রকার যে ফ্রেজ, তার মধ্যে আপনি যদি একটা একটা করে চিন্তা করেন স্যার, 1 নম্বরে পার্টস অফ স্পিচ আছে না স্যার, এর মধ্যে শুধু প্রোনাউন নামে কোনো ফ্রেজ নাই, তাহলে নাউন ফ্রেজ নামে একটা ফ্রেজ আছে। ওকে, আমি বুঝিয়ে দিব সবগুলো অবশ্যই যে কোনটা কোন ফ্রেজ। তারপরে স্যার 2 নম্বরে নাউনের পরে স্যার প্রোনাউন, এই যে এই কথাটা বলছি, প্রোনাউন লিখে কেটে দিবেন, মানে প্রোনাউন নামে কোনো ফ্রেজ নেই।
তাহলে এবার আসেন 2 এর পরে আবার যদি 2 লিখি, মানে এটা আমি বাদ দিলাম বোঝার স্বার্থে ধরেন। তাহলে 2 নম্বরে অ্যাডজেক্টিভ নামে একটা ফ্রেজ থাকবে। নাম্বার 3 ভার্ব নামে একটা ফ্রেজ থাকবে, যেটাকে বলা হবে ভার্বাল ফ্রেজ। ওকে, নাম্বার 4 অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপর যদি এই পাশে আসি স্যার, নাম্বার 5, আচ্ছা একটু কাজ করি। prepositional phrase. Okay, number 6 conjunctional phrase. Okay, number 7 interjectional phrase. ওকে, এগুলা সব কিন্তু একটা ফ্রেজের নাম বলতেছে, আমি সব বুঝাই দিব। ওকে, আচ্ছা এটা হচ্ছে 7 এ গেছে। এরপর আসেন স্যার 8 পার্টিসিপল নামে একটা ফ্রেজ আছে। নাম্বার 9 এ আসবো স্যার ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, সবগুলাই ওখানে আছে, আমরা সবগুলাই বুঝবো। তাহলে টোটাল ফ্রেজ আছে 9টা, এই 9টা হচ্ছে ফ্রেজ। ওখানে একটু এলোমেলো লেখা আছে, এই জন্য হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। আচ্ছা, একটা লোক প্রথম দিকে যারা শুরু থেকে ছিলেন, যারা বুঝেন নাই যে ফ্রেজ জিনিসটা কি, তাদেরকে একটু বলি। হ্যাঁ, ফ্রেজ জিনিসটা কি দেখেন, আপনার একটু খেয়াল করেন। আমি যদি একটা সেন্টেন্স আকারে লিখি, ধরেন কেউ বলল, আমি একটু দেখাই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ধরেন কেউ বলল আই, তারপরে হচ্ছে লাইক, এরপরে লিখলো স্যার রিডিং নোবেল। আচ্ছা, এই সেন্টেন্সে ধরেন এই যে রিডিং নোবেলটা লেখা হয়েছে, এই রিডিং নোবেল এটাকে আন্ডারলাইন করা হয়েছে, কিন্তু এটার মধ্যে দেখেন একটা ভার্ব আছে রিডিং, বাট এটা কন্টিনিউয়াস টেন্স না। লাইক দেখে আপনি বুঝতে পারতেছেন এটা ভার্ব 1 মানে প্রেজেন্ট টেন্স। আমি যদি পাস্ট করতাম তাহলে লাইকের সাথে ইডি করতাম, তখন আপনি ভার্ব 2 দেখে বুঝতেন হ্যাঁ এটা পাস্ট টেন্স। এইগুলাকে বলে ফাইনিট ভার্ব। হ্যাঁ, আর এই যে ভার্বটা এটাকে বলে নন ফাইনিট ভার্ব। আর নন ফাইনিট ভার্ব যুক্ত যে কোনো একগুচ্ছ শব্দকে আমরা কি বলতে পারি স্যার, এটা একটা ফ্রেজ। মানে ভার্ব থাকবে কিন্তু সেটা নন ফাইনিট, ফাইনিট না, মানে যেটা দেখে আমরা টেন্স চিনতে পারবো না। হ্যাঁ, অথবা কেউ যদি বলতো এরকম যে আই, তারপরে ধরেন বললো আই ওয়ান্ট, সাথে লিখলো টু গো, তাহলে এই যে টু গো আছে না, এই টু গো দেখে আপনি কখনোই বুঝতে পারবেন না এটা কোন টেন্সে আছে, যদিও গোটা ভার্ব। তো এই যে এইগুলাকে বলা হয় স্যার ফ্রেজ। ওকে, যেখানে একগুচ্ছ শব্দ থাকবে, নন ফাইনিট ভার্ব থাকতে পারে। আর আরেকটা জিনিস খেয়াল করবো স্যার, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ধরেন এ ফাইন মর্নিং, যেটা ওখানে লেখা ছিল, তাহলে এটাও একটা ফ্রেজ। আবার যদি বলেন এ বেড অফ রোজেস, ওগুলাকে ইডিয়ম এন্ড ফ্রেজ বলতো। এ ম্যান অফ লেটার্স, ওগুলাও ইডিয়ম এন্ড ফ্রেজ। মানে ফাইনিট ভার্ব থাকতে পারে থাকলে, বাট কখনো এমন ভার্ব থাকা যাবে না যেটাকে আমরা ফাইনিট ভার্ব হিসেবে কনফাইন করব। যেমন ধরেন কেউ যদি এইটুকুকে আন্ডারলাইন করে, তাহলে এটা কিন্তু একটা সেন্টেন্স। এই যে দেখেন সাবজেক্ট আছে, ভার্ব আছে, মানে সেন্টেন্স। এগুলোকে বলে ক্লজ। আর এই টোটালটা যদি ধরি, টোটালটা মিলে একটা সেন্টেন্স, যার এই অংশটা হচ্ছে একটা ক্লজ বা পুরাটাই একটা ক্লজ, বাট এর মধ্যে ফাইনিট ভার্ব বাদে যে শব্দগুচ্ছ, এটাকে বলা হয় ফ্রেজ। ওকে, ফাইনিট ভার্ব বাদে যে শব্দগুচ্ছ থাকবে সেটাকে বলা হবে কি স্যার, ফ্রেজ। ওকে, ক্লাসগুলো আপলোড দেওয়া আছে, ফিচার অপশনে একটু খুঁজে দেখবেন। হ্যাঁ, ফিচার অপশনে খুঁজে দেখবেন। যারা বলতেছেন যে এলোমেলো, ফিচার অপশনে আপনি হয়তো দেখেন নাই, তাহলে ফিচার অপশনে একটু দেখবেন খুঁজে। ওকে, আচ্ছা এবার আসেন স্যার, আমরা যদি দেখি তার মধ্যে প্রথম থাকে স্যার নাউন ফ্রেজ। আবার বলতেছি প্রথমে কি থাকবে, 1 নম্বরে নাউন ফ্রেজ। এখন দেখেন আমরা যদি নাউন ফ্রেজটা খেয়াল করি সরাসরি, এইখানে আসেন নাউন ফ্রেজের কথা আমাদেরকে কি বলে দিয়েছে। নাউন ফ্রেজ কিভাবে কোথায় হতে পারে সেই বিষয়ের বেশ কিছু কথা আমাদেরকে বলছে। তো আমি যদি আপনাদেরকে 1 নম্বরে যেটা বলছিলাম যে স্যার 1 নম্বরে হচ্ছে শিখছি আমরা নাউন ফ্রেজ, এই যে এখানে সেটা দেওয়া আছে। ওকে, এই যে নাউন ফ্রেজ। এখন জাস্ট মনে রাখবেন নাউন ফ্রেজ কাজ করে কার মতো, নাউনের মতো। নাউন ফ্রেজ কাজ করবে কার মতো, নাউনের মতো। এখন নাউনের কাজ কি কি, এই নাউনের কাজগুলা জাস্ট ওনারা এইখানে লিখছে, নাউন ফ্রেজের গঠন এবং উদাহরণ। সেটার মধ্যে 1 নম্বরে কি দেওয়া আছে স্যার, ডিটারমিনারের পরে নাউন বসে। আর ডিটারমিনার কোনগুলা, দা, ম্যান,
এই যে দা দেখতেছেন, দা একটা ডিটারমিনার, মাই একটা ডিটারমিনার। ওকে, তাহলে 1 নম্বরে পাচ্ছেন স্যার ডিটারমিনারের পরে যদি কোনো ফ্রেজ থাকে নাম হতে পারে নাউন ফ্রেজ। কি বলছি, ডিটারমিনারের পরে যদি কোনো ফ্রেজ থাকে তাহলে সেটা কি হবে, নাউন ফ্রেজ। এরপরে আসেন স্যার অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই যে দ্বিতীয় যে কথাটা বলছি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই অ্যাডজেক্টিভের পরেও নাউন ফ্রেজ বসতে পারে। আবার বলছে ডিটারমিনার তারপরে অ্যাডজেক্টিভ তারপরে নাউন। তো যাই হোক হিসাবটা একই ঘুরে ফিরে। ওকে, তো একটু বুঝাই, এইখানে যে হজবরল চিন্তা ভাবনা রয়েছে, এই হজবরলাটা বাদ দেন। হজবরল যাই আছে, আমি অন্তত নিজেই দেখি যে হজবরল আমার কাছে লাগে। তো আমরা যেটা করতে পারি স্যার সেটা হচ্ছে একটু নিচে উদাহরণে চলে আসি, সেখান থেকে বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে একটু। হ্যাঁ, একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে যদি এইখানে আসেন নিচের দিকে দেখেন, আমি প্রথমে একটা একটা করে উদাহরণ বলতে এই যে এক্সাম্পল প্রিভিয়াস কোশ্চেন গুলো বোঝানোর চেষ্টা করব। দেখেন আমি প্রথমেই বলছিলাম নাউন ফ্রেজ কাজ করে কার মতো, নাউনের মতো। এখন ধরেন প্রথমে একটা প্রশ্ন বলছে দ্য সেন্ট্রাল পার্ট অফ এ নাউন ফ্রেজ ইজ মেইনলি ড্যাশ। আচ্ছা, নাউন ফ্রেজের কাজ কার মতো বলেন তো, নাউনের মতো। তার মানে ওইটার যে সেন্ট্রাল অংশ, ইন্টারনাল অংশ, সবসময় সেটা কার মতো কাজ করবে, নাউনের মতো কাজ করবে। এবার আসেন 5 নম্বর একটা প্রশ্ন বলছে এ চার্মিং গার্ল। আচ্ছা, এই যে চার্মিং গার্ল যখন বলছে, দেখেন এ একটা আর্টিকেল, হ্যাঁ, আবার চার্মিং গার্ল লেখা আছে, গার্ল একটা মেয়ে, তাহলে টোটালটা মিলে একটা নাউন ফ্রেজ। আর কেন নাউন ফ্রেজ বুঝতেছি, মানে আলটিমেটলি গার্ল একটা নাউন, সে তার আগে একটা এ গার্ল বলতে পারে, চার্মিং বা এ বিউটিফুল গার্ল যাই বলুক, এই টোটালটা একটা নাউন ফ্রেজের কাজ করতেছে। আবার প্রিপজিশনাল ফ্রেজ কেন হলো না, আমরা এগুলো একটা একটা করে শিখবো। প্রিপজিশনাল ফ্রেজ শুরুতে এবং শেষে প্রিপজিশন থাকে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কখনো এইরকম আলাদাভাবে থাকবে না। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কখনো আলাদাভাবে থাকে না, অ্যাডজেক্টিভ ফ্রেজও কখনো এরকম আলাদাভাবে থাকে না। যদি কোনো ফ্রেজ এরকম আলাদা অবস্থায় দেখি যে এরকম আছে, তাহলে এটা সম্পূর্ণ নাউন ফ্রেজ। ওকে, আচ্ছা, এখন এই নাউন ফ্রেজের কতগুলা কাজ আছে, পজিশন আছে। তার 1 নাম্বার পজিশন সবসময় ভার্বের আগে সাবজেক্ট হিসাবে বসবে। অর্থাৎ ভার্বের আগে কোনো ফ্রেজ থাকলে সেটা নাউন ফ্রেজ হবে। কি বলছি স্যার, এরকম একটা ভার্ব আছে, আর এই ভার্বের পূর্বে সবসময় এখানে যদি কোনো একগুচ্ছ শব্দ থাকে তাহলে তার নাম হবে নাউন ফ্রেজ। আবার বলছি, ভার্বের আগে যদি একগুচ্ছ শব্দ থাকে সেটা হবে নাউন ফ্রেজ। এবার নিচের দিকে একটু খেয়াল করি, প্রিভিয়াস কোশ্চেন গুলা দেখবো। হ্যাঁ, এখন দেখেন পেজ নাম্বার যারা জিজ্ঞাসা করেছিলেন 606, একটু খেয়াল করেন 6 নাম্বার প্রশ্নে ইজ একটা ভার্ব। কি স্যার, ইজ একটা ভার্ব। রিকোয়ার্স এটা একটা ভার্ব। তাহলে এই যে ভার্ব যেহেতু দেখতেছেন, আর ভার্বের আগে কে থাকে, সাবজেক্ট থাকে, আর সাবজেক্ট হওয়ার ক্ষমতা আছে কেবলমাত্র নাউন অথবা নাউনের সমতুল্য কেউ। তার মানে এটা যেহেতু সাবজেক্ট হয়েছে, এই যে আন্ডারলাইন করা, এটা একটা নাউন ফ্রেজ, ভার্বের আগে আছে। এই যে এটা যেহেতু সাবজেক্ট আছে, এটা একটা নাউন ফ্রেজ। যদিও এর মধ্যে উইন আছে, উইন একটা ভার্ব, বাট এটা কোন টেন্সে আছে আমরা দেখতে বুঝতে পারবো না, এটাকে বলে নন ফাইনিট ভার্ব। তাহলে এই যে ভার্বের আগে যদি দেখেন এরকম আন্ডারলাইন করা কিছু আছে, তাহলে সেটা কি হবে, নাউন ফ্রেজ। আবার বলছি, ভার্বের আগে যদি দেখেন আন্ডারলাইন করা আছে পুরাটা, তাহলে সেটা নাউন ফ্রেজ। নিচের প্রশ্নটা দেখেন 7 নম্বরে যে প্রশ্নটা, সেখানে বলছে কি দা বয় ওয়ান্টস টু গো হোম, আইডেন্টিফাই দা ফ্রেজ টু গো হোম। আচ্ছা, এইখানে একটা কথা বলছে স্যার, সেটা হচ্ছে টু তারপরে গো হোম, এই গো হোমটার সাথে টু লাগানো আছে, দেখছেন। আচ্ছা, যখনই টু লাগানো আছে তো হিসাবটা দেখেন, দা বয় ওয়ান্টস, তাহলে ছেলেটা চায়। আমার যদি দেখি এটা হচ্ছে স্যার সাবজেক্ট। কি স্যার, সাবজেক্ট। এখানে কিন্তু একটা কথা খেয়াল করেন, আমরা হয়তো একসাথে আমি একটা কথা বলছি যে প্রথমে একটা একটা করে বলছি, সাবজেক্ট হতে পারে, তাহলে এই যে ভার্বের সাবজেক্ট হতে পারে, এটা একটা ফ্যাক্ট। আবার কি বলছে স্যার, ভার্বের অবজেক্ট হতে পারে, তাহলে ভার্বের অবজেক্ট হলেও সেটা কি হবে, নাউন ফ্রেজ। ঠিক প্রথম সাবজেক্ট হইছে, দ্বিতীয় উদাহরণটাই আবার কি হইছে, অবজেক্ট হইছে। দ্য বয় ওয়ান্টস, আমরা জানি অবজেক্ট বের করতে হয় কিভাবে, যে ভার্ব থাকে এই ভার্বকে প্রশ্ন করতে হয় কি বা কাকে দ্বারা, তাহলে যে ওয়ার্ড উত্তর দেয় সেটাকে অবজেক্ট বলে। এখন ধরেন আমি যদি বলি ছেলেটা কি চায়, ছেলেটা চায় হচ্ছে টু গো হোম, বাড়ি যেতে চায়। এই কি শব্দের উত্তর আছে, মানে এটা একটা অবজেক্ট, আর এই অবজেক্টটা এখন নাউন ফ্রেজ। আবার বলছি, সাবজেক্ট হলে সেটা নাউন ফ্রেজ, অবজেক্ট হলে সেটা কি স্যার, নাউন ফ্রেজ।
ভার্বের ক্লাসগুলো ডিলিট করছেন না স্যার? ডিলিট করা হয় নাই। আর যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমরা কি করব, যদি ডিলিট হয় আবার বলতেছি তাহলে আমি অবশ্যই আবার আপলোড করে দিব, কেমন? সমস্যা নাই। তাহলে একটু খেয়াল করেন, তাহলে দ্য বয় ওয়ান্টস, এই যে ওয়ান্টস এটা আমাদের ভার্ব, আর ভার্বের অবজেক্ট হচ্ছে এটা, তাহলে এটা একটা নাউন ফ্রেজ। আর এখানে যে ইজ ছিল এটা একটা ভার্ব, রিকোয়ার্স একটা ভার্ব, তার সাবজেক্ট ছিল এটা নাউন ফ্রেজ। আচ্ছা এই দুইটা প্রশ্ন বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান স্যার। কি বলছি, এই দুইটা প্রশ্ন বুঝতে পারছেন কিনা একটু জানান স্যার। অ্যাডভার্বিয়াল ফ্রেজ আসতেছে আসতেছে, সবগুলাই আমি আলোচনা করব, ঠিক আছে? এটা পর্যন্ত বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। আগের ক্লাসগুলো গ্রুপেই পাবেন, টেনশনের কিছু নাই, হ্যাঁ? আর যদি গ্রুপে না থেকে থাকে, দুই একটা যদি মিসিং থাকে আমি আপলোড দিয়ে দিব, ওকে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি বুঝাই দিব। আবার বলছি, তাহলে কোন সেন্টেন্সে ভার্বের আগে যদি কোনো ফ্রেজ থাকে, নাম হবে নাউন ফ্রেজ। আর যারা এখানে বুঝতে পারেন নাই, এই জন্য বই ধরে কোর্স করার বেশ কিছু সীমাবদ্ধতাও আছে। একটু খেয়াল করেন, তারা যারাদের একটু সমস্যা হচ্ছে যে স্যার আমি বুঝতে পারি নাই, তাদেরকে বলি, দেখেন ধরেন আমি একটা সেন্টেন্স লিখলাম, এ ফ্লাইং বার্ড, বুঝেন? হ্যাঁ, এটা একটা আন্ডারলাইন করা, মানে এটা একটা ফ্রেজ। হ্যাঁ, এখন ধরেন এই ফ্রেজটা আমি এখানে লিখতেছি স্যার, এবার ক্যান সি এভরিথিং। আচ্ছা এবার দেখেন, এই ক্যান থেকে হচ্ছে আমার ভার্ব, আর এই ভার্বের সাবজেক্ট কি স্যার? এই পুরাটা আন্ডারলাইন করা থাকবে এই অংশটা। তাহলে এটা যদি ভার্ব হয় এটা হচ্ছে সাবজেক্ট। আর কোন ফ্রেজ যখন কোন ভার্বের সাবজেক্ট হয় তাহলে সেটাকে নাউন ফ্রেজ বলে। কি বলে স্যার? নাউন ফ্রেজ বলে। আবার বলছি, যাদের সমস্যা তারা একটু প্রয়োজনে আস্তে আস্তে বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে একটা অংশ, একটা কথা আমি বলছি, যারা পরে একটু অসুবিধা। এবার ধরেন এইটাকে কোনো কারণে যদি আমি এরকম বলি, ধরেন আই, এরপরে লিখলাম স্যার ফাউন্ড, মানে আমি দেখেছিলাম। তাহলে আমি দেখেছিলাম, ঠিক এইবার এই শব্দটা আমি এই পাশে নিচ্ছি, এ ফ্লাইং, এবার সাথে লিখলাম বার্ড। বুঝছেন কথাটা? হ্যাঁ। আচ্ছা এবার এইটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা কি স্যার? এটা অবজেক্ট। আর অবজেক্ট কিভাবে শিওর হলাম? এটা অবজেক্ট শিওর হব, এই যে সাবজেক্ট আর ভার্ব থাকবে তাকে আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। যদি উত্তর দেয় তাহলে বোঝা যাবে ওইটা অবজেক্ট, আর উত্তর না দিলে কিন্তু অবজেক্ট হবে না। তাহলে আই ফাউন্ড মানে আমি দেখেছিলাম, আমি কি দেখেছিলাম সেটার উত্তর হচ্ছে এটা, এ ফ্লাইং বার্ড, একটা উড়ন্ত পাখি দেখেছিলাম। তাহলে এটাকে বলে অবজেক্ট। তাহলে সাবজেক্ট হইলে যেমন নাউন ফ্রেজ, সেম ভাবে অবজেক্ট হইলেও তাকে কি বলে স্যার? অবজেক্ট হইলেও কোনো কিছু তাকে বলে নাউন ফ্রেজ। বুঝতে পারছেন আমার কথাটা ভাইয়া? এবার বুঝতে পারছেন কি কি বলছি? এই ক্লাস করেই প্রথম বুঝতে পারবেন, সমস্যা নাই, এই ক্লাস করেই বুঝতে পারবেন। বই ধরে ক্লাস করা আর রেগুলার টিচারদের ক্লাস করা এক হয় না কখনো, ওকে? কারণ বইতে প্রথমেই নাউন আর অবজেক্ট, আমরা মিনিমাম এরকম 3টা এক্সাম্পল দিতাম তারপরে করতাম, বাট বইতে দেখেন এখন সাবজেক্ট এটা দেওয়া আছে, পরে অবজেক্ট এটা দিয়ে পরে আরেকটা দেওয়া থাকবে। আচ্ছা এই পর্যন্ত এখন ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? আমি যে এখন বলছি আমার সময় লাগুক, প্রয়োজনে আমি পার্ট 2 করে ফেলবো, ভয়েসের জন্য, ফ্রেজের জন্য পার্ট 2 করব, সমস্যা নাই, ঠিক আছে? তাহলে সাবজেক্ট হইলে যেমন সে কি হবে স্যার? সাবজেক্ট হইলে ভার্বের আগে সে হবে নাউন ফ্রেজ, আবার ভার্বের পরে অবজেক্ট হইলে সে হবে নাউন ফ্রেজ। আমি এখান থেকে একবারে নাউন ফ্রেজটা ক্লিয়ার করে যাই, তাহলে সুবিধা হবে আপনাদের। আচ্ছা আরেকটা হচ্ছে কি স্যার? প্রিপোজিশনের পরে, প্রিপোজিশন, যদি কোনো প্রিপোজিশন থাকে, প্রিপোজিশন হতে পারে অফ, ইন, টু, এরকম বিভিন্ন জিনিস হইতে পারে, আর এরপরে যদি কোনো কিছু থাকে সেটাকেও নাউন ফ্রেজ বলে। কি বলে স্যার? তাহলে প্রিপোজিশনের পরে যদি কোনো ফ্রেজ থাকে তাকেও কি বলবো? নাউন ফ্রেজ। আবার বলছি, প্রিপোজিশনের পরেও যদি কোনো ফ্রেজ থাকে সেটা কি হবে? নাউন ফ্রেজ, ওকে?
এই কথাটা মনে থাকবে না, প্রিপজিশনের পরে কোনো ফ্রেজ থাকলে সেটা কি হবে? নাউন ফ্রেজ। আমি এবার উদাহরণে চলে যাই, যেহেতু বইতে উদাহরণ আছে, এবার বইতে চলে যাই। সেখানে দেখেন এই পেজের মধ্যে আর নাই, এই পেজে জাস্ট এটুকু একটু হিজিবিজি লেখা, তো এই জন্য আপনাদের সমস্যা হতে পারে। বোঝা থাকলে আগে অত সমস্যা হতো না। 106 নাম্বার পেজ, এটা ছিল 107 নাম্বার পেজে চলে আসছি আমরা। দেখেন একটু 107 নাম্বার পেজে, আশা করি আগের অংশটুকু বুঝে থাকলে প্রত্যেকটা প্রশ্ন এখন বুঝবেন আপনি। হ্যাঁ স্যার, একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। দেখেন দ্য ম্যান ওয়ান্টস, ওয়ান্টস একটা ভার্ব, আই লাইক, লাইক একটা ভার্ব, আর ভার্বের পরে অবজেক্ট, তাহলে এটা কি? অবজেক্ট, এই জন্য এটা নাউন ফ্রেজ। এটা কি? অবজেক্ট, এই জন্য এটা নাউন ফ্রেজ। কি স্যার? এটা নাউন ফ্রেজ। আবার দেখেন স্যার 9 নাম্বার প্রশ্ন, ইজ, এই যে ইজ একটা ভার্ব না স্যার? তাহলে ইজ যদি ভার্ব হয় তাহলে এটা কি? সাবজেক্ট, আর সাবজেক্ট মানে এটা কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। আমাদের সেই উত্তরে এটা দেওয়া আছে নাউন ফ্রেজ। ওকে, আবার বলছি এখানে নাউন ক্লজ দেওয়া আছে, যদিও ফ্রেজ হবে এটা। হ্যাঁ, অপশন কিন্তু ভুল আছে, এটা নাউন ফ্রেজ হবে, এটা ক্লজ না। দেখেন এখানে লেখাই আছে, প্রশ্নের অপশনে ভুল আছে, ক্লজের পরিবর্তে ফ্রেজ হবে। ওকে, আচ্ছা এরপরে আসেন স্যার, ডিটারমিনার একটা কথা আছে, ডিটারমিনারের পরে অথবা প্রিপজিশনের পরে নাউন ফ্রেজ বলে। ডিটারমিনারের পরে বা প্রিপজিশনের পরে নাউন ফ্রেজ বলে। একটু আগে অলরেডি বলছি প্রিপজিশন। আর ডিটারমিনার কোনগুলা? আর্টিকেল, পজেসিভ। এখন আর্টিকেল তো আপনি চিনেন, সেটা কি স্যার? এ, এন, আর একটা হচ্ছে দা। আর ডিটারমিনার হচ্ছে কোনগুলা? মানে পজিটিভ যেগুলা, পজিটিভ হচ্ছে এই যে এগুলা, যেগুলা শেষে বাংলায় র থাকে। মাই মানে আমার, ইউর মানে তোমার, হিজ মানে তার, করিমস অ্যাপোস্ট্রফি এস দেওয়া মানে করিমের, দেয়ার মানে তাদের, আওয়ার মানে আমাদের। এই যে এগুলাকে বলে পজিটিভ। হ্যাঁ, কি বলে এগুলাকে? পজিটিভ, যেগুলার বাংলার শেষে সাধারণত র থাকে। তাহলে এই পজিটিভের পরে অথবা প্রিপজিশনের পরে বা আর্টিকেলের পরে যদি কোনো ফ্রেজ আন্ডারলাইন করা থাকে সেটাও নাউন ফ্রেজ হবে। এবার একটু নিচে আসেন চলে, 10 নম্বর প্রশ্ন দেখেন, বিপুল ইজ এ, এই একটা আর্টিকেল না? এই যে এ, এ যেহেতু আর্টিকেল আর তারপরে আন্ডারলাইন করা আছে মানে এটা একটা নাউন ফ্রেজ। ওকে, আচ্ছা 11 নম্বর প্রশ্ন দেখেন, হি ইজ অ্যান আইশোর টু মি, এই বাক্যে আইশোর শব্দটি কোন ফ্রেজ? তাহলে আইশোর যে কথাটা আছে, যেটাকে বলা হয় চক্ষুশুল, যাদের দেখলেই চোখে আগুন জ্বলে, এই আইশোরের আগে একটা এন লেখা আছে, দেখছেন? তাহলে এ যেমন একটা আর্টিকেল, এনও সেম ভাবে একটা আর্টিকেল। তাহলে এই যে আর্টিকেলের পরে কোনো ফ্রেজ থাকলে সেটাকে আমরা কি বলবো স্যার? নাউন ফ্রেজ বলবো। আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা স্যার? আমাকে একটু বলেন যে এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা। কি বলছি যে সাবজেক্ট অবজেক্ট তো প্রথমেই বুঝছেন, আর্টিকেলের পরে বা ডিটারমিনারের পরেও যদি কোনো ফ্রেজ থাকে বা প্রিপজিশনের পরেও যদি কোনো ফ্রেজ থাকে সেটাও কি হবে স্যার? সেটাও নাউন ফ্রেজ হবে। ওকে, ওকে ফাইন। যদি এই পর্যন্ত হয়ে যায় আমরা এবার একটু নিচের দিকে যাই, নিচের দিকে যাই। দেখেন 12 নাম্বার প্রশ্ন কি বলছে? আই হ্যাভ নো কিট অ্যান্ড কিন ইন দিস টাউন। নো এটা একটা ডিটারমিনার, এগুলাকে বলে নেগেটিভ ডিটারমিনার। হ্যাঁ, আমি যদি কিট অ্যান্ড কিন বলি, কিট অ্যান্ড কিন এটা একটা ইডিয়ম এন্ড ফ্রেজ যার বাংলা হচ্ছে রিলেটিভস। হ্যাঁ, কিট অ্যান্ড কিন মানে আত্মীয় স্বজন। ওকে, তাহলে রিলেটিভস যেটাকে বলা হয়, কিট অ্যান্ড কিন মানে কি বলছি? কিট অ্যান্ড কিন মানে হচ্ছে রিলেটিভস। তো রিলেটিভস বললে আপনারা নিজেই বলতেন স্যার এটা কমন নাউন, বাট সেই নাউনের পরিবর্তে তারা কি করছে? এবার এই এই ফ্রেজটা ব্যবহার করছে। ওকে, এটাকে এই জন্য বলা হচ্ছে এখন নাউন ফ্রেজ। ওকে, আচ্ছা নাউন ফ্রেজের এই অংশটা গেল। নাউন ফ্রেজের পরে আসেন স্যার অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো অ্যাডজেক্টিভ ফ্রেজটা আসলে কি করে? অ্যাডজেক্টিভ ফ্রেজটা সাধারণত কি করে? নাউনের অবস্থাকে বোঝায়। আবার বলছি, নাউনের অবস্থাকে বোঝায়। ওকে, এই টপিক তো প্রথম ক্লাস থেকে দেখার কিছু নাই স্যার, এই টপিক বুঝতে পারবেন। এবার আসলে স্যার অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো অ্যাডজেক্টিভ ফ্রেজে অনেকগুলা কথা লেখা আছে, আমি এই কথাগুলা নিচ্ছি না। হ্যাঁ,
আমি সরাসরি আগের মতো ঠিক ওই পেজে চলে যাচ্ছি, তারপরে এখানে আবার চলে আসবে এক্সাম্পলে। হ্যাঁ, অ্যাডজেক্টিভ ফ্রেজটা একটু এখান থেকে একটু বোঝার চেষ্টা করব। আমি জানি হয়তো বা যে আসলে কোন জায়গায় দিলে কি হবে, আপনারা হয়তো বা অনেক সময় একটু অন্যগুলোও করে থাকেন, সেই হিসাবে একটু আলাদা হয়। তো যাই হোক, একটু আসি স্যার অ্যাডজেক্টিভ ফ্রেজে। খেয়াল করেন, নো একটা ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে কি ট্যান কিন লিখছে, এটা নাউন ফ্রেজ। একটু আগে বলছি ডিটারমিনারের পরে নাউন ফ্রেজ হয়। আচ্ছা খেয়াল করেন স্যার, এবার অ্যাডজেক্টিভ ফ্রেজ যেটা, তো আমি সহজভাবে একটা কথা বলছি, দেখেন নাউন প্লাস প্রিপোজিশন, আমি সহজ উপায়গুলা বলতেছি, পরে আমি ডিটেলস আরো বলবো। নাউনের পরে প্রিপোজিশন দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি বলছে স্যার? নাউনের পরে এরকম প্রিপোজিশন দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয় সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর একটু আগে বলছিলাম প্রিপোজিশনের পরে কোনো ফ্রেজ থাকলে নাউন ফ্রেজ। বাট এবার কথাটা একটু ঘোরানো হয়েছে, সেটা কি নাউনের পরে প্রিপোজিশন দ্বারা শুরু হবে এবং ওই ফ্রেজ দ্বারা আবার এই নাউনকেই বোঝাবে। তো আমি যদি বলি নাউনের পরে প্রিপোজিশন, যেমন ধরেন লেখা আছে করিম, করিমের পরে ইন দিয়ে শুরু হয়েছে, ইন দা রুম, এই যে এটুকু আন্ডারলাইন করা আছে, তাহলে ইন দিয়ে শুরু হয়েছে নাউনের পরে, তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি এই কথাটুকু বুঝে থাকেন, নো নেগেটিভ ডিটারমিনার, হ্যাঁ, তাহলে কি বলছে স্যার? করিম এটা নাউন, নাউনের পরে প্রিপোজিশন দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয় সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি এইটুকু ক্লিয়ার বুঝে থাকেন, এবার ওইখানের উদাহরণগুলোয় চলে যাব। আমি ওই জন্য অত প্যাসটা সেগুলোর মধ্যে যাই নাই, আপনারা যেন একটু সহজভাবে নিতে পারেন বিষয়টা। তাহলে একটু খেয়াল করবো স্যার, আমি পরের গুলো আরো বলবো, বাট বেশিরভাগ গুলো এখানে চলে আসে। ওকে, তো একটু 13 নম্বর প্রশ্ন দেখেন কি বলছে। এ ওম্যান, ওম্যান একটা নাউন, নাউনের পরে দেখেন উইথ দিয়ে শুরু হয়েছে প্রিপোজিশন, তাহলে এ ওম্যান উইথ এ ভেইল ওভার হার বডি, একটা মহিলা তার শরীরে কাপড় পেঁচিয়ে বা আবরণ পেঁচিয়ে অ্যাপ্রোচ দ্য ডক্টর, ডক্টরের কাছে গিয়েছিল। তাহলে এই মহিলার অবস্থা বুঝাইছে এটা দিয়ে। ওকে, তাহলে এই নাউনের পরে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। এ থিং, এ আর্টিকেল, তাহলে আর্টিকেলের পরে নাউন বসছে, এটা নাউনের পরে দেখেন অব দিয়ে শুরু হয়েছে, মানে এটা একটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। তাহলে এ থিং অফ বিউটি, যেহেতু প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে মানে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার দেখেন নিচে হাসান ইজ এ ম্যান, ম্যান একটা নাউন, নাউনের পরে অব দিয়ে শুরু হয়েছে, মানে এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। নিচে আসেন এ ম্যান, ম্যানের পরে ইন দিয়ে শুরু হয়েছে, মানে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই তিনটা বুঝছেন কিনা একটু আমাকে ক্লিয়ার বলেন, এরপরে নিচেরটা আমি বুঝাই দিচ্ছি আবার। এই তিনটা ক্লিয়ার বুঝছেন কিনা তাহলে আমাকে একটু বলেন। ওকে, এই তিনটা বুঝছেন কিনা একটু বলেন আমাকে। ওকে ফাইন, এবার আসেন স্যার নাউন, এটা তো আমরা বললাম, তাহলে নাউনের পরে প্রিপোজিশনটা শুরু হইলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর এবার আসেন আরেকটা জায়গায়, সেটা হচ্ছে কি স্যার, এই কথাটা একটু ভালো করে মাথায় নিতে হবে। সেটা হচ্ছে, আমি সরাসরি অংশটা যাচ্ছি, বুঝতে পারবেন, একটু ভালো করে মনোযোগ দেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন, এটা কঠিন কিছু না। ওকে, আচ্ছা 16 নাম্বারটা আমি বুঝাচ্ছি, তার আগে আমি একটু আসি অন্য জায়গা থেকে। আপনারা নিশ্চিতভাবে একটা জিনিস জানেন, ধরেন আমি যদি বলি there is no good boy in the class। আচ্ছা এই সেন্টেন্সে যে গুড লিখছি বলেন আপনারাই, এটা কি, এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ বলেন তো আপনারা আমাকে স্যার। আমি যে গুড লিখছি, এই গুডটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ? হ্যাঁ লাইভে ক্লাস হচ্ছে, সবাই কমেন্ট করতেছে, আপনি বুঝতেছেন না এরপরেও যে এখন কি লাইভে ক্লাস হচ্ছে? হ্যাঁ লাইভেই ক্লাস হচ্ছে স্যার। তাহলে একটু খেয়াল করেন, আমি যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, গুড অ্যাডজেক্টিভ সবাই জানে কম বেশি। এখন আমরা একটু আগে বলছি নো হচ্ছে একটা ডিটারমিনার, নোর পরে বসলে কি হয় স্যার? নোর পরে নাউন ফ্রেজ, মানে ডিটারমিনারের পরে নাউন ফ্রেজ
কখন? যখন পুরাটা আন্ডারলাইন করা থাকে বাট কথা আছে এর মধ্যে, সেটা কি স্যার? নিচের অংশটা বোঝার চেষ্টা করবেন। সেটা হচ্ছে ডিটারমিনার, অর্থাৎ আমি নোটাকেই ধরতেছি, নো প্লাস এরকম একটা গ্যাপ যদি থাকে আর এখানে যদি নাউন থাকে, তাহলে মাঝখানে যেটা থাকবে সেটার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক যেভাবে এখানে একটা নাউন আছে, দেখেন এটা একটা নাউন, আর এইখানে যেটা আছে এটা একটা ডিটারমিনার, আর এই ডিটারমিনার আর নাউনের মাঝখানে বসছে কি স্যার? অ্যাডজেক্টিভ। অর্থাৎ এইটা যদি না থাকতো, বুঝেন, এই অ্যাডজেক্টিভটা না থাকলে সরাসরি ডিটারমিনারের পরে নাউন ফ্রেজ, বাট যখন শুরুতে একটা ডিটারমিনার শেষে একটা নাউন, মাঝখানে তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ কি হবে স্যার? অর্থাৎ ডিটারমিনার এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে, যেটা বলছি যে এখানে নো লিখছি, তো আমি নোটাকে চাইলে এভাবে লিখতে পারি স্যার যে ডিটারমিনার, আবার বলতেছি ডিটারমিনার, এরপরে মাঝখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর তারপরে কি স্যার? নাউন। অর্থাৎ ডিটারমিনার আর নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে। যদি এই নাউনটা না থাকতো তাহলে এইটাই নাউন ফ্রেজ হইতো। বুঝতে পারছেন আমার কথাটা? একটা উদাহরণ দেখেন, আই হ্যাভ, যেটা একটু আগে লিখেছিলাম, নো কিট অ্যান্ড কিন ইন দিস সিটি, যে ক্ষেত্রে আপনাদেরকে বলছিলাম স্যার নো একটা ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে এইটুকু আন্ডারলাইন করা আছে। এবার আপনি বলেন নোর পরে ডিরেক্ট এইটুকু আছে, এরপরে তো প্রিপজিশন, তাহলে এটা সরাসরি কি স্যার? নাউন ফ্রেজ। কি স্যার? এটা নাউন ফ্রেজ। বাট আমি যদি এরকম দেখি যে আই হ্যাভ নো, এখন এইখানে কোনো একটা কিছু লেখা আছে, এখন যদি আমি লিখি, ধরেন এখানে একটা গুড লিখলাম যে আই হ্যাভ নো গুড, এরপরে এখানে লিখলাম স্যার রিলেটিভস হিয়ার, তাহলে আপনারাই বলেন এখানে যে নো লিখছি এটা ডিটারমিনার আর এটা কি স্যার? নাউন। তাহলে ডিটারমিনার আর নাউনের মাঝখানে কি বসছে? অ্যাডজেক্টিভ। আর এই টোটালটা যদি একটা ফ্রেজ হইতো, নাম হইতো অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন সেই হিসাবে নিচে আমরা যদি বইতে উদাহরণটা দেখে আসি, দেখেন ঠিক সেইভাবে লেখা আছে। 16 নম্বরে যে প্রশ্নটা, এই 16 নম্বর প্রশ্নটার আমাদের এইখানে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে, দেখেন সেটা কি? নো একটা ডিটারমিনার, রুল একটা নাউন। রুল কি? রুল মানে নিয়ম, নাউন। তাহলে এই নাউন আর ডিটারমিনারের মাঝখানে যেটা বসছে এটাকে বলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর যদি এই নাউনটা না থাকতো তাহলে এটার নামই হইতো নাউন ফ্রেজ। আশা করি বুঝতে পারছেন, ওকে, যে ডিটারমিনার আর নাউনের মাঝখানে বসলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর সরাসরি ডিটারমিনারের পরে বসলে সেটাকে বলবো নাউন ফ্রেজ। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা নেক্সট পেজে চলে যাব, 607 এর পরে 608। এইবার দেখেন পরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন। সেটা কি স্যার? এই যে নাউনের পরে ইন প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই নিয়মটা অলরেডি করেছি। 18 নম্বর প্রশ্ন, নাউনের পরে ভার্ব প্লাস আইএনজি দিয়ে যদি শুরু হয় আর সেটা যদি পূর্বের নাউনকেই বোঝায়, সেটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি বলছি? নাউনের পরে যদি পার্টিসিপল বা ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, সেটা যদি পূর্বের নাউনকে বোঝায়, সেটা কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেমন ধরেন বলছে দ্য সায়েন্টিস্ট ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি, তাহলে ল্যাবরেটরির মধ্যে যিনি রিসার্চ করতেছেন তিনিই তো এই সায়েন্টিস্ট, একই ব্যক্তি না? এই একই ব্যক্তিকে বুঝাইলে তাহলে এটাকে বলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অর্থাৎ নাউনের পরে ঠিক যেভাবে মনে রাখছেন প্রিপজিশন দিয়ে শুরু হইলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক একইভাবে মনে রাখবেন নাউনের পরে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হইলে সেটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ। লেখা থাকবে দ্য বয় রিডিং ইন দ্য রুম, তাহলে রিডিং ইন দ্য রুম এটা কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। হ্যাঁ হ্যাঁ, নাউনের ক্লাস প্রথমে হইছে, গ্রুপে আছে দেখেন। তাহলে কি বলছি স্যার? দ্য বয় রিডিং ইন দ্য রুম, তাহলে রিডিং থেকে শুরু করছে, ওইটা পুরোটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন পর্যন্ত আমরা এই জায়গাটায় দুইটা জিনিস দেখছি, একটা হচ্ছে কি স্যার? নাউনের পরে প্রিপজিশন দিয়ে শুরু হবে, ডিটারমিনার এবং নাউনের মাঝখানে বসবে, আর আরেকটা কথা লাস্টে বলছি, নাউনের পরে ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু হবে। তাহলে এই তিনটা জায়গায় আমরা তাদেরকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। ওকে, আচ্ছা এবার আসেন স্যার পরবর্তী ফ্রেজটা আমরা দেখি। পরবর্তী ফ্রেজটা আরো সোজা, ভার্বাল ফ্রেজ। 3 নাম্বার ফ্রেজটার নাম কি স্যার? ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ কাকে বলে স্যার? যদি সহজভাবে বলি,
ভার্বাল ফ্রেজ হচ্ছে কি দেখেন, আমি আপনাদেরকে এখান থেকে ওইখানে যাই, তাহলে আমি আবার উদাহরণ, আমার ওইখানে কেন যেন ভালো লাগে এই জায়গাটায়, একটু দেখেন। আমি উদাহরণ নিয়ে আসবো। ভার্বাল ফ্রেজটা কি স্যার? লুক, এটা একটা ভার্ব, এটার একটা অর্থ আছে তাই না? এখন দুইটা ওয়ার্ড হইতে হবে সর্বনিম্ন, ভার্ব মানে ফ্রেজ হইতে হলে সর্বনিম্ন দুইটা ওয়ার্ড হইতে হবে, বাট মিনিং দিবে একটা ভার্বের। ধরেন লুক মানে দেখা, বাট লুকের সাথে যদি ফর যুক্ত করি, লুক ফর মানে কি স্যার? খোঁজা। তাহলে ওয়ার্ড এখন দুইটা, বাট অর্থ দিছে কয়টার? একটার। আমি চাইলে সার্চ দ্বারা এটাকে কি করতে পারি? রিপ্লেস করতে পারি। ওকে, যেমন গো মানে যাওয়া, বুঝছেন? গোর সাথে যদি ম্যাড লাগাই স্যার, গো ম্যাড মানে পাগল হয়ে যাওয়া, তার মানে দুইটা মিলে একটা কাজকে বোঝাবে। যেমন ধরেন টেক মানে নেওয়া, আফটার মানে কি? পরে, বাট টেক আফটার মানে দেখতে একই রকম হওয়া। আবার টেক মানে নেওয়া একটা ওয়ার্ড, কেয়ার মানে যত্ন, দুইটা। তাহলে দুইটা ওয়ার্ড মিলে কিন্তু একটা কাজ, যত্ন নেওয়া। মানে ওয়ার্ড দুইটা হবে, বাট অর্থ দিবে একটা ভার্বের। যেমন ধরেন কেউ যদি বলে স্যার লুক, লুক মানে দেখা, ইনটু, লুক ইনটু মানে আবার তদন্ত করা, চাইলে ইনকোয়ারি দ্বারা রিপ্লেস করা যাবে। অর্থাৎ সব সময় ওয়ার্ড দুইটা, তিনটা, চারটাও হইতে পারে, বাট অর্থ দিবে একটা ভার্বের, তাহলে সেটাকে বলবো ভার্বাল ফ্রেজ। আশা করি কথাটুকু যদি বুঝে থাকেন, তাহলে আপনি সরাসরি এখানকার উদাহরণগুলো বুঝতে পারবেন। ওকে, দুইটা উদাহরণ এখানে আছে, একটু দেখেন। আচ্ছা, প্রথমটা যেটা দেওয়া আছে স্যার, প্রথমে বলছে লুকড ফর, ওই যে খুঁজতেছিল, পাস্ট টেন্সে করছে। রাজু লুকড ফর হিজ কার, তাহলে রাজু সার্চ হিজ কার, আমরা এটা বলতে পারি। তাহলে এটা হচ্ছে স্যার একটা। আবার নিচে বলছে ওই লুক ফর, মানে দুইটা মিলে একটা জিনিস। যেমন 20 নাম্বার প্রশ্ন বলছে ডু অন ইউর শার্ট, ডু অন মানে হচ্ছে মূলত পরিধান করা বা পরা, ওয়ার্ড দুইটা বাট কাজ একটার, তাহলে এগুলাকে কি বলবো স্যার? ভার্বাল ফ্রেজ। ওকে, তাহলে ওয়ার্ড হচ্ছে স্যার কয়টা? দুইটা, দুইটা ওয়ার্ড মিলে একটা অর্থ দিচ্ছে। তাহলে এগুলাকে এখানে দুইটা লেখা আছে, বাট আমি আরো কিছু উদাহরণ ওখানে বলছি অলরেডি। তো এটা কি বুঝতে পারছি না স্যার, ভার্বাল ফ্রেজ কাকে বলবে? মানে দুইটা ওয়ার্ড মিলে সর্বনিম্ন একটা ভার্বের অর্থ দিবে, এটা একটা ফ্রেজ আকারে দেয় আর কি। এটুকু ক্লিয়ার বুঝছি তো স্যার? তাহলে ক্লিয়ার হলে একটু সি লিখে দেন সবাই, আমরা চলে যাই অ্যাডভার্বিয়াল ফ্রেজে পরবর্তীতে। হ্যাঁ, তাহলে ভার্বাল ফ্রেজের পরে কিসে যাবো স্যার? অ্যাডভার্বিয়াল ফ্রেজে। ভার্বাল ফ্রেজটা ক্লিয়ার বুঝছেন কিনা? তাহলে আমি এটা চলে আসবো। ওকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজটা স্যার আমি আবার ওইখানে একটু যাব, তারপরে আমি এখানে উদাহরণগুলো করাবো আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করেন অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যাপারটা কেমন। অ্যাডভার্বিয়াল ফ্রেজটা হচ্ছে ভার্বকে প্রশ্ন করব কি কি দিয়ে জানেন? এই চারটা ওয়ার্ড, হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার। কখন, কোথায়, কেন, কিভাবে, এই চারটা ওয়ার্ডের উত্তর যেই ফ্রেজ দিবে সে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার বলছি, এই চারটা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করব, যে ফ্রেজ উত্তর দিবে সে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর আরেকটা আছে, সেটা কি স্যার? সেন্টেন্সের এরকম শুরু, ধরেন একটা সেন্টেন্স আমি এখান থেকে লিখবো, এই সেন্টেন্সের শুরুতে এরকম একটা কমা দেওয়া আছে, কমা দেওয়ার পরে আরো অনেক কিছু লেখা আছে, এই কমার পূর্বে পুরাটা যদি আন্ডারলাইন করা থাকে, তাহলে সেইটার নাম হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি বলছি স্যার? কমার পূর্বে পুরোটা আন্ডারলাইন করে থাকলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর একটা কথা বলছি, হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার, এই চারটা ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে যেই ফ্রেজ উত্তর দিব সেটাকে কি বলবো স্যার? ঘুমে টানতেছে, ঘুমানোর দরকার নাই না। সকল প্রিপোজিশন কি ভার্বাল ফ্রেজ না, ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে ভার্বাল ফ্রেজ গঠন করে, ওগুলোকে গ্রুপ ভার্বও বলে অনেক ক্ষেত্রে। তো যাই হোক, এখন যেটা দেখেন কি বলছি স্যার, যে এই যে অংশটা আমি লিখছি, এই চারটা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে যে অংশ উত্তর দিবে সেটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর কমার পূর্বে এরকম যদি কোনো ফ্রেজ থাকে একা, সে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কথা দুইটা যদি মনে থাকে, তাহলে এবার উদাহরণে চলে আসি বইতে, ওইখানে সেই কথাগুলাই লিখছে, এইখানে এত বিস্তারিত ওইভাবে লিখছে। এই যে দেখেন এই কর্নারে লেখা আছে হোয়ার, হোয়াই, হোয়েন, হাউ, এটা। তো যাই হোক, আর কমার কথাটা হয়তো লেখা নাই, তো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। 21 নম্বর প্রশ্ন, হ্যাঁ এখান থেকে একটু বোঝার চেষ্টা করবেন। হি র্যান, সে দৌড়েছিল, এই যে হি র্যান, সে দৌড়েছিল,
এবার এটাকে প্রশ্ন করেন হাউ দিয়ে, কিভাবে দৌড়েছিল? তার উত্তর কি? উইথ গ্রেট স্পিড, মানে অনেক দ্রুত দৌড়েছিল। আমি চাইলে উইথ গ্রেট স্পিডের একটা কথা লিখতে পারতাম, কুইকলি, আপনারা এল ওয়াই দেখে তাকে বলতেন অ্যাডভার্ব, বাট কুইকলি না লিখে কি লিখছে? একটা ফ্রেজ লিখছে, ঠিক আছে, যে হি র্যান, সে দৌড়েছিল। তাহলে হাউ দিয়ে যদি প্রশ্ন করি কিভাবে দৌড়েছিল? উইথ গ্রেট স্পিড, এই জন্য এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর ভার্বের পরে কিছু থাকলেই কিন্তু সেটাকে আমরা অবজেক্ট বলবো না। কি, ভার্বের পরে অবজেক্ট হইতে হইলে কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তর হতে হবে। এবার 22 নম্বর প্রশ্নে আসেন, হি ওয়ার্ক, সে কাজ করেছিল। এটাকেও যদি আপনি প্রশ্ন করেন হাউ দিয়ে, যে কিভাবে কাজ করেছিল? উইথ অল সিনসিয়ারিটি, সকল সততা দিয়ে, হাউ এর উত্তর আছে। এবার আসেন স্যার 23 নাম্বার প্রশ্ন, ফাইন্ড আউট দ্য আন্ডারলাইন ফ্রেজ অর ক্লজ অফ দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সের ফ্রেজ গুলা কি কি দেখেন, আই ওয়ার্ক অন, আমি কাজ চালিয়ে গিয়েছিলাম। এই যে ওয়ার্ক অন, এটা কিন্তু আবার ভার্বাল ফ্রেজ, ওয়ার্ক অন মানে কাজ চালিয়ে যাওয়া। এখন আপনি দেখেন আই ওয়ার্ক অন আর একটা হচ্ছে দে ওয়ার্ক অন, তারা কাজ চালিয়ে গিয়েছিল বা আমরা কাজ চালিয়ে গিয়েছিলাম। এখন যদি আমি এটাকে প্রশ্ন করি হাউ দিয়ে, কিভাবে কাজ চালিয়ে গিয়েছিলাম? বলছে উইদাউট এনি প্রোটেস্ট, নির্বিঘ্নে, কোনো বাধা ছাড়াই। আবার নিচে বলছে উইদাউট এনি নয়েজ, কোনো শোরগোল ছাড়াই বা গোলমাল ছাড়াই, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত দেখেন যে কয়টা প্রশ্ন পাইছি হাউ এর উত্তর ছিল। 24 নম্বর প্রশ্ন বলছে হি ইজ, তাহলে সে হয় বা সে আছে। এখন যদি আমি এটাকে প্রশ্ন করি হোয়ার দিয়ে, সে কোথায় আছে? তার উত্তর কি? ইন দা রুম, রুমের মধ্যে আছে। তাহলে হোয়ার এর উত্তর দিচ্ছে, মানে এটা আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিসের উত্তর পাইছে এবার? হোয়ার এর উত্তর। এই পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পারছেন কি স্যার এই কয়টা প্রশ্ন? বুঝতে পারছেন কিনা ক্লিয়ার? দেখেন প্রথম তিনটা হাউ দ্বারা প্রশ্ন করলে উত্তর পাইছি, তাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। 24 নম্বরটা হোয়ার দিয়ে প্রশ্ন করছি, সেটার উত্তর আছে ইন দা রুম, ঘরের মধ্যে আছে। তাহলে এটার জন্য অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঘুমে টানলে ঘুমাই পড়েন, টেনশনের কিছু নাই, জীবনে ঘুমটাই মেন। এত কিছু পড়াশোনা করতেছেন, ভালো চাকরি পাবেন বা ভালো কিছু করবেন, শেষমেশ কিন্তু একই চিন্তা, যেন শেষ বয়সে রিল্যাক্সে ঘুমাইতে পারি। শেষ বয়সে ঘুম নাও আসতে পারে, এখন ঘুমাই পড়েন। বুঝেন নাই? আচ্ছা, এরপরে 24-এর পরবর্তী প্রশ্নগুলো একটু দেখেন। 25 নম্বর একটা প্রশ্ন বলছে, সেখানে কি বলছে? বলছে হি লিভস, সে বসবাস করে। তাহলে সে কোথায় বসবাস করে? হোয়ার দিয়ে যদি প্রশ্ন করেন, উত্তর হচ্ছে কি? ইন দা সাবার্ব অফ ঢাকা, ঢাকার অদূরেই সে বসবাস করে, ঠিক আছে। সে ঢাকার অদূরেই বসবাস করে, ঠিক আছে। না, উইথ দেখে প্রিপজিশনাল ফ্রেজ দেওয়া যাবে না, সেটা ছিল নাউনের পরে প্রিপজিশন, আর এগুলা ভার্বের পরে, ভার্বের পরে প্রিপজিশন দ্বারা শুরু হয়েছে, ভার্বের পরে প্রিপজিশন দ্বারা শুরু হয়েছে। আর ওইটা ছিল নাউনের পরে প্রিপজিশন। এগুলো একটু মাথায় রাখতে হবে, খুব যত্ন সহকারে নোট করবেন, হ্যাঁ। আচ্ছা, 25 নাম্বার পেজের পরে আমরা চলে যাই স্যার পরবর্তী পেজে। দেখেন 26 নাম্বারে, 26 নাম্বারে আমাদের কি বলছে? দেখেন 26 নাম্বার প্রশ্নটা বলছে যে হি ইজ আউট অ্যান্ড আউট এ জেন্টলম্যান। এবার বলছে এই আউট অ্যান্ড আউট শব্দটা কি হতে পারে বা কোন ফ্রেজ হতে পারে? আচ্ছা, এখন ধরেন যখনই বলছে হি ইজ, একটা ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, হ্যাঁ। আর এখানে কি বলছে? এ জেন্টলম্যান, তাহলে লোকটা ভদ্রলোক। এখন আমি যদি এটাকে প্রশ্ন করি হাউ দিয়ে, কত ভদ্রলোক? আউট এন্ড আউট মানে পুরাপুরি, আউট এন্ড আউট মানে কি স্যার? পুরাপুরি। তাহলে পুরাপুরি ভদ্রলোক। আমি যখন এটাকে প্রশ্ন করব লোকটা কত ভদ্রলোক, হাউ জেন্টলম্যান, তার উত্তর হবে এটা, যে আউট এন্ড আউট জেন্টলম্যান, মানে পুরাপুরি ভদ্রলোক, ঠিক আছে। এরপরে দেখেন 27 নাম্বার প্রশ্ন, দা আন্ডারলাইন ফ্রেজ হি স্পোক টু হিম ভেরি অফেন, সে তার সাথে কথা বলে। এখন যদি এটাকে হোয়েন দিয়ে প্রশ্ন করেন, কখন কথা বলে? ভেরি অফেন মানে প্রায় প্রায়, ঘন ঘন, মাঝে মাঝে, যাই বলি। তাহলে সে মাঝে মাঝেই কথা বলে বা প্রায় প্রায় কথা বলে, এটা হোয়েন দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো, ঠিক আছে। হোয়েন দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায় স্যার? হোয়েন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়, হাউ দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়, হোয়ার দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়, হোয়াই দ্বারা প্রশ্ন করলেও অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়। এরপরে আসেন স্যার প্রিপজিশনাল ফ্রেজ।
দ্য বয় ওয়ান্টস টু গো হোম, এটা আরেকবার বুঝাই বলেন। দেখেন প্রশ্ন ছিল দ্য বয় ওয়ান্টস, ছেলেটি চায়। আমি যদি প্রশ্ন করি কি চায়, তার উত্তর ছিল টু গো হোম, যেতে চায়, এই জন্য এটা নাউন। আর যদি টু বাদ দিয়ে আন্ডারলাইন করা থাকতো, মানে টুর পরে, প্রিপজিশনের পরে, তখনও নাউন হইতো। হ্যাঁ, এটা। আচ্ছা, এবার একটু দেখেন, আমরা যদি এই অংশটা দেখি, আমাদের এখানে কি বলছে, প্রিপজিশনাল ফ্রেজ বা প্রিপজিশনাল ফ্রেজ এন্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজের একটা কাজ, এখানে ভিন্ন ভিন্ন ভাবে কথা বলছে। তো আমরা একটা একটা করে দেখব, খেয়াল করেন, একটু খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। মনে করবেন যেই ফ্রেজ প্রিপজিশন দ্বারা শুরু হয়, আবার বলতেছি, যেই ফ্রেজ প্রিপজিশন দ্বারা শুরু হয় এবং প্রিপজিশন দ্বারা শেষ হয়, প্রথম কথা সেটা প্রিপজিশনাল ফ্রেজ। মানে প্রিপজিশন দ্বারা শুরু হবে, প্রিপজিশন দ্বারা শেষ হবে, তাহলে সেটা প্রিপজিশন ফ্রেজ। যেমন ইন ফ্রন্ট অফ, বাই ডেন্ট অফ, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, লাস্টে টু, শুরুতে উইথ। এরপরে ইন অর্ডার টু, শুরুতে ইন, শেষে টু। ওকে, যেমন বলতে পারি অন অ্যাকাউন্ট অফ, তাহলে অন, শেষে অফ। এরকম যা থাকবে সেটা হবে আমাদের প্রিপজিশনাল ফ্রেজ। আর হ্যাঁ, যদি প্রিপজিশন দিয়ে শুরু হয় বাট অপশনে অন্য ফ্রেজ নাই যেটা সে হওয়ার কথা, তাহলে সেটাকেও বলবো প্রিপজিশনাল ফ্রেজ। এবার আসেন আমরা যদি এইখান থেকে দেখি, চেষ্টা করি। তো আমাদের এখানে যে প্রশ্নটা বলছে, প্লিজ ট্রাই টু থিঙ্ক, চেষ্টা করো চিন্তা করার, মানে চিন্তা করার চেষ্টা করো বা ভাবার চেষ্টা করো বা বোঝার চেষ্টা করো, আউট অফ দ্য বক্স। আউট অফ দ্য বক্স যেটাকে বলতেছে যে ভালোভাবে, অর্থাৎ এই গোত্রের বাহিরে গিয়েও তুমি চিন্তা করার চেষ্টা করো, বিস্তারিত ভাবে চিন্তা করার চেষ্টা করো। তাহলে বিস্তারিত ভাবে চেষ্টা করো বোঝার, এটা মূলত যদি আমরা প্রশ্ন করি হাউ দিয়ে, তাহলে উত্তর পাই এইটা। সেই হিসাবে এটা অ্যাডভার্বিয়াল হওয়ার কথা। কি স্যার? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বাট শুরু হয়েছে কি দিয়ে? প্রিপজিশন দিয়ে। অপশনে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতো তাহলে উত্তর অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজ করতাম। অপশনে যখন এরকম অ্যাডভার্বিয়াল থাকবে না, তখন সেটাকে এরকম প্রিপজিশনাল ফ্রেজ করব। যখন দেখবেন একটা ফ্রেজ নাউন ফ্রেজ বাট অপশনে নাউন ফ্রেজ নাই, শুরু হয়েছে প্রিপজিশন দিয়ে, তাহলে সেটাকে প্রিপজিশন ফ্রেজ বলবো। ওকে, অর্থাৎ অপশনের উপর নির্ভর করবে। যেমন ধরেন 29 নাম্বার প্রশ্ন কি বলছে, দ্য গার্ল ইন গ্রিন ইজ মাই কাজিন। দেখেন গার্ল নাউন, নাউনের পরে প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কোন ফ্রেজ এটা? অ্যাডজেক্টিভ ফ্রেজ। অপশনে যদি অ্যাডজেক্টিভ না থাকতো তাহলে প্রিপজিশনাল ফ্রেজ উত্তর করতাম, বাট অপশনে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, সুতরাং এইটা উত্তর। ওকে, আমার কথা কি বুঝতে পারতেছেন? অর্থাৎ যেটা যেই ফ্রেজ হওয়ার কথা সেই ফ্রেজ যদি না হয় এবং অপশনে যদি দেখি প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, মানে প্রিপজিশনাল ফ্রেজ। অপশনে যখন ওইগুলা না থাকবে। ওকে, আসেন স্যার 30 নাম্বার প্রশ্ন। 30 নাম্বার প্রশ্ন কি বলছে দেখেন, প্রশ্ন বলছে উই ওয়ার ওয়েটিং, আমরা অপেক্ষা করতেছিলাম। তাহলে আমরা কেন অপেক্ষা করতেছিলাম? হোয়াই দিয়ে যদি প্রশ্ন করি, তার উত্তর হচ্ছে ফর দা বাস। তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি ফ্রেজ এটা? অ্যাডভার্বিয়াল। বাট অপশনে কোথাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাই, সুতরাং এটাকে প্রিপজিশনাল ফ্রেজ উত্তর করব, যেহেতু শুরু হয়েছে প্রিপজিশন দিয়ে। আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পারছি স্যার? এত নিয়ম মনে রাখতে হবে স্যার, কিছু করার নাই, এগুলা প্রিভিয়াস কোশ্চেন সব। আমরা যদি আসলে ডিটেলস আমি লিখতাম, মানে বই ফলো না করে, তাহলে আরো বেশি নিয়ম এখানে হইতো, কারণ এখানে বইতে সব দেওয়া নাই, বইতে অনেক মিসিং আছে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন লাস্ট ওয়ান যেটা আছে, এটাও সেম, উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস। তাহলে আমরা বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। এখন ধরেন বাসের জন্য অপেক্ষা করতেছিলাম বলছিলাম না, এই যে প্রশ্নটা, এটা কোন ফ্রেজ? অ্যাডভার্বিয়াল, বাট উপরে এটা অ্যাডভার্বিয়াল ছিল না, তাই প্রিপজিশনাল করছি। বাট নিচেরটা দেখেন প্রিপজিশনও আছে, অ্যাডভার্বিয়ালও আছে, বাট আমরা উত্তর করবো এখন অ্যাডভার্বিয়াল। অর্থাৎ যখন অ্যাডভার্বিয়াল থাকবে তখন অ্যাডভার্বিয়াল উত্তর করবেন। ঠিক আছে? আচ্ছা, যেগুলা গ্রুপে নাই সমস্যা নাই, আমি ওগুলা দিয়ে দিব, আপলোড দিয়ে দিব। ওকে, আমি একটু চেক দিয়ে আপলোড দিয়ে দিব কালকে। কি বলছি যে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেহেতু হোয়াই দিয়ে প্রশ্ন করে উত্তর পাই, বাট অপশনে অ্যাডভার্বিয়াল নাই, তাই প্রিপজিশনাল উত্তর করছি। নিচেরটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেহেতু হোয়াই দিয়ে প্রশ্ন করলে পাই উত্তর, বাট অপশনে এবার অ্যাডভার্বিয়ালও আছে, প্রিপজিশনও আছে, বাট আমরা উত্তর করব এখন অ্যাডভার্বিয়াল। ঠিক আছে? নিচের প্রশ্ন দেখেন, এই প্রশ্নটা কি বলছে, হি ইজ এ
ম্যান অফ ফ্রেন্ডলি নেচার। কত পেজ? 609 পেজ। আচ্ছা, এখন খেয়াল করেন, যখন এই প্রশ্নটা আমাদেরকে বলছে যে হি ইজ এ ম্যান অফ ফ্রেন্ডলি নেচার, ম্যান একটা নাউন, নাউনের পরে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। হ্যাঁ, অপশনে অ্যাডজেক্টিভ না থাকলে প্রিপোজিশনাল ফ্রেজ করতাম, বাট আমার অ্যাডজেক্টিভও আছে, প্রিপোজিশনও আছে, তো সেক্ষেত্রে আমি অ্যাডজেক্টিভ উত্তর করব, প্রিপোজিশন উত্তর করব না আগে। ঠিক আছে স্যার, গ্রুপে কি শুধু একটা ক্লাস? না স্যার, একটা ক্লাস তো না, গ্রুপে অনেক ক্লাস আছে। অন্যরা একটু বললেন তো গ্রুপে ক্লাস আছে কোনগুলা? 33 নাম্বার দেখেন, রায়হান স্টুড, এগুলো সব প্রিপোজিশনাল। দেখেন প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ, শুরু দিয়ে প্রিপোজিশন, শেষে প্রিপোজিশন, শুরুতে প্রিপোজিশন, শেষে প্রিপোজিশন। দেখছেন এগুলো সব প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ শুরুতে শেষে প্রিপোজিশন থাকলে সেটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। এই যে এটা, ঠিক আছে, এইটুকু বোঝার অসুবিধা হওয়ার কথা না। এটা প্রিপোজিশনাল ফ্রেজের পরে আসেন স্যার নাম্বার 9 এর পরে কনজাংশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ কোনগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে, আপনাদের জানা আছে, যুক্ত করার কাজে ব্যবহার করা হয়। তার আগে এখানে একটা বিষয় দেখাই দেই। 34 নম্বর প্রশ্ন দেখেন, বলছে দা বুক, বুক একটা নাউন, নাউনের পরে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। গার্ল একটা নাউন, নাউনের পরে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, সুতরাং এগুলা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, কনজাংশনাল ফ্রেজ কি স্যার? যেগুলা যুক্ত করার কাজ করে। আর যুক্ত করার কাজ করে কোনগুলা? একটা ওয়ার্ড যেমন দ্যাট, সো, দো, অলদো, এগুলা যুক্ত করার কনজাংশন। বাট যদি এগুলা জোড়া আকারে থাকে বা বড় 2টা 3টা 4টা থাকে, তাহলে সেটাকে বলবে কনজাংশনাল ফ্রেজ। যেমন সো দ্যাট, 2টা ওয়ার্ড মিলে একটা অর্থ, যাতে। ইন অর্ডার দ্যাট, 3টা ওয়ার্ড মিলে একটা, এগুলাকে কনজাংশনাল ফ্রেজ বলে। এখানে দেওয়া আছে দেখেন, অ্যাজ ওয়েল অ্যাজ, দেখছেন? অর্থাৎ এটাকে আমরা অ্যাজ ডট ডট অ্যাজ হিসেবে নিতে পারি, যেমন অ্যাজ সুন অ্যাজ মাচ অ্যাজ ফার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাজ, এরকম। তারপরে এন্ড নট, অর রেদার, অ্যালং উইথ, টুগেদার উইথ, নট অনলি বাট অলসো, আইদার অর, নেইদার নর, নো সোনার হ্যাড, স্কেয়ারসলি হ্যাড, হার্ডলি হ্যাড, এগুলা সব হচ্ছে এক একটা কি স্যার? এগুলা সব এক একটা আমাদের কনজাংশনাল ফ্রেজ, যেগুলা জোড়া আকারে থাকে। যেমন এখানে ডিরেক্ট প্রশ্ন করছে ফাহিম অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত করছে এই ফ্রেন্ড আর ফাহিমকে, সুতরাং এটাকে কনজাংশনাল ফ্রেজ করব। 36 নম্বরে কি বলছে স্যার? এই যে অ্যাজ মাচ অ্যাজ, তাহলে এটা কোন ফ্রেজ? এটাও কনজাংশনাল ফ্রেজ। কোন ফ্রেজ? কনজাংশনাল ফ্রেজ। ঠিক আছে, ক্লাস গ্রুপে আরো আছে স্যার, আপনি হয়তো পাচ্ছেন না, একটু ফিচার অপশনে গিয়ে দেখবেন। আচ্ছা, এরপর আসেন স্যার ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজ খুব সোজা, 2টা ফ্রেজ মুখস্থ করে ফেলবেন। আরেকটা কথা বলি, ইন্টারজেকশনাল ফ্রেজের শেষে এরকম এক্সক্লেমেটরি সাইন থাকে। হ্যাঁ, ইন্টারজেকশনাল ফ্রেজের শেষে কি থাকে? এক্সক্লেমেটরি সাইন থাকে। একটু সময় বেশি লাগলেও টপিক শেষ করব আমি, 5-7 মিনিট সময় বা 2-3 মিনিট সময় বেশি লাগতে পারে। আচ্ছা, একটু খেয়াল করেন, ইন্টারজেকশনাল ফ্রেজে কি বলছি? সময় একটু বেশি লাগতে পারে, অপেক্ষা করেন, শেষে কি থাকে? এক্সক্লেমেটরি সাইন থাকে। তার মধ্যে প্রথমেই দেখেন হোয়াট এ পিটি, এই যে দেওয়া আছে। আরেকটা হচ্ছে হাউ ফানি, হাউ ফানি আছে কিনা? এই যে ওহ ডিয়ার মি, দেখেন এক্সক্লেমেটরি সাইন আছে। হ্যাঁ, আর এখানে নাই অপশনে, যেহেতু নাই তার জন্য আমি আর কি করার, আমি এখানে লিখে দিচ্ছি হাউ ফানি, এরকম। এগুলাকে বলে ইন্টারজেকশনাল ফ্রেজ, শেষে এক্সক্লেমেটরি সাইন থাকে, ঠিক যেভাবে হুররে, এলাস এর শেষে এক্সক্লেমেটরি সাইন থাকতো। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসেন স্যার ইনফিনিটিভ ফ্রেজ। 2 + ভার্ব 1 দিয়ে যেই ফ্রেজ শুরু হবে ইনফিনিটিভ ফ্রেজ। আবার বলছি, ইনফিনিটিভ ফ্রেজ কি? ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে 2 + ভার্ব 1 দিয়ে যেই ফ্রেজ শুরু হবে সেটাকে ইনফিনিটিভ ফ্রেজ বলবো। যেমন দেখেন কি বলছে, আই এম গ্ল্যাড টু নো, এই যে 2 + ভার্ব 1 দিয়ে শুরু হয়েছে, মানে ইনফিনিটিভ ফ্রেজ। অপশনে আর নাই, থাকলে আমি আরো দেখাতাম, বাট এখানে আছে। ঠিক আছে, এইটুকু হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, 2 + ভার্ব 1। আরেকটা হচ্ছে স্যার পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজটা কি স্যার? ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হবে। কি বলছি? পার্টিসিপল ফ্রেজ ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হবে। আমাদের অত সময় লাগবে না, ইনশাআল্লাহ শেষ করে ফেলতে পারবো। কি বলছি? ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হইলে পার্টিসিপল ফ্রেজ। যেমন দেখেন নকিং এট দ্য ডোর, ভার্ব প্লাস আইএনজি দিয়ে আছে। হাইকিং থ্রো, শেয়ারিং হার, তাহলে যে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হইলে সেটাকে বলবো পার্টিসিপল ফ্রেজ। 2 + ভার্ব 1 দিয়ে শুরু হইলে বলবো ইনফিনিটিভ ফ্রেজ। ঠিক আছে,
সময় বেশি লাগবে না, লাস্ট এমনিতেই শেষ হয়ে গেছে। আমি ভাবছিলাম যে আরো অনেক বেশি উদাহরণ আছে। সত্য বলতে আমি পার্সোনালি এই টপিকটা পড়াইলে আরো অনেক বেশি সময় লাগতো, কারণ আরো অনেক বেশি ইনফরমেশন থাকতো, বাট বইতে আসলে একটু কম আছে এখানে। এটা যারা আমার ক্লাস করছে অফলাইনে, যদি অফলাইনের কেউ থেকে থাকে তাদের নোট থাকলে তাদের নোটটা দিয়েন, তাহলে বুঝতে পারবেন। ওকে, আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? আমি যেটা আপনারা বুঝেন না আমি সেটা অংশ করে দিচ্ছি, বাট আমি দিলে এখানে আরো কিছু এক্সট্রা দিয়ে দিতাম। তো যেহেতু আমরা শেষ টাইমের মধ্যে শেষ করতে পারছি, আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার, যেটুকু পড়াইছি বইতে ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু ক্লিয়ার জানান। আমি একটা ভাইয়ের একটা প্রশ্নের উত্তর দিব, যদি সে থাকেন তাহলে একটু খেয়াল করবেন। যেটা প্রশ্ন করছিল যে স্যার, আচ্ছা 18 নম্বর প্রশ্নটা আপনি একটু আমাকে বলেন আবার। হ্যাঁ, 18 নম্বর প্রশ্ন এখানে আছে, এই যে 18, দ্য সায়েন্টিস্ট ডুইং। হ্যাঁ, এটা পার্টিসিপল ফ্রেজ, বাট অপশনে পার্টিসিপল নাই, এই জন্য এটা কি হয়েছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। পার্টিসিপল এমন না জন্য ফ্রেজ হইতে পারবে না, ঠিক আছে? সম্পাক্তা রুমি, আপনি কি বুঝতে পারছেন? এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অপশনে অ্যাডজেক্টিভ ফ্রেজ না থাকলে যদি পার্টিসিপল থাকতো পার্টিসিপল উত্তর করতাম। আচ্ছা একজন একটা প্রশ্ন ছিল যে স্যার আই ওয়ান্ট টু গো হোম, এরকম একটা প্রশ্ন করছিল যে স্যার সেই প্রশ্নটা তাহলে কি করব। হ্যাঁ সম্পাক্তার, আপনি কি বুঝছেন আমার কথাটা? এটা বলছিল স্যার আই ওয়ান্ট, তারপর বলছে টু গো হোম। তাহলে এই ক্ষেত্রে এইটুকু কোন ফ্রেজ হবে? দেখেন, এই যে আই ওয়ান্ট মানে আমি চাই, আমি কি চাই তার উত্তর হচ্ছে এইটা, টু গো হোম। এই জন্য এটাকে বলছিলাম নাউন ফ্রেজ। বাট খেয়াল করেন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, টু গো হোম এটা তো জায়গাকে বোঝায় না স্যার। যদি আমি পুরাটার এই জায়গা আন্ডারলাইন করতাম, দেখেন যে এইটুকু, এইটুকু শুধু আই ওয়ান্ট টু গো, এই পুরাটা যদি থাকতো আমি যেতে চাই। এইবার যদি প্রশ্ন করি হোয়ার দিয়ে কোথায়, সেটার উত্তর হচ্ছে এইটা। এটাকে আলাদা করে অ্যাডভার্ব বলে। কি বলে এটাকে? অ্যাডভার্ব বলে আলাদা করে, ঠিক আছে? ফিচার বা অ্যানাউন্সমেন্ট অপশন, যারা একটু বুঝে তাদের কাছ থেকে হেল্প নেন। আচ্ছা আপনারা একটু অনলাইনে যারা আমাদের ক্লাসে আছেন তারা একটু বলবেন ফিচার অপশনে কি একটা ক্লাস আছে না আরো এক্সট্রা আছে? আমি এক্স্যাক্টলি দেখবো, আর একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা দা বয়, আমি শুধু এখানে আই লিখছি, এখানে দা বয় ছিল। তাহলে দা বয় ওয়ান্টস, ছেলেটি চায়, এর পরে পুরাটা আন্ডারলাইন করা মানে এটা নাউন ফ্রেজ। হ্যাঁ ছেলেটি কি চায়। আর যদি বলি এরকম যে আই গো, আমি যাই, কোথায় যাই, হোম, এই হোম বললে তখন অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের আবার হয়তো আগামীকাল এই সেম টাইমে ক্লাস আছে, একটু রুটিন ফলো করবেন সবাই। গ্রুপে যেহেতু রুটিন দেওয়া আছে, রুটিন অনুসারে আপনাদের ক্লাস হবে। ওকে, তো একটু রুটিন দেখে নেবেন সবাই, গ্রুপে রুটিন আপলোড দেওয়া আছে। হ্যাঁ।